নমস্কার, আমি তরুণ ঘোষ। এতদিনে মনে হচ্ছে আমাদের মোহাম্মদ ইউনূসের কানে জল ঢুকেছে। একের পর এক ব্যবসা পাইতে যখন তালা পড়ছে তখন উনি বুঝেছেন যে ভারতবর্ষের এই হাত মোচড়ানো, টাইট দেওয়া বাংলাদেশের পক্ষে সামাল দেওয়া খুব মুশকিল। গতকালকে আপনাদের বাণিজ্য উপদেষ্টা বাহাউদ্দিন তিনি আমাদের একে ফোন করেছিলেন, বাণিজ্য সচিবকে ফোন করেছিলেন, বাণিজ্য মন্ত্রকের সচিবকে ফোন করে তিনি রিকনসিডারেশনের কথা বলেছেন যে এই যে স্থলবন্দর দিয়ে যে যাতায়াত বন্ধ করে দেওয়া হয়েছে সেটা আবার নতুন করে ভাবনা চিন্তা করার ব্যাপারে একটু অনুরোধ করা হয়েছে। তা আমাদের যিনি বাণিজ্য সচিব তিনি পরিষ্কার বলে দিয়েছেন, দেখুন এটা আমাদের মন্ত্রকের সিদ্ধান্ত। আপনি যদি মন্ত্রকের সিদ্ধান্তের কোনো ব্যাখ্যা চান আমি আপনাকে মন্ত্রকের সিদ্ধান্তের ব্যাখ্যা আপনাকে আমি দিতে পারি, কিন্তু মন্ত্রকের সিদ্ধান্তের বাইরে আমি কোনো কথা বলতে পারবো না। এ নিয়ে অনেক অনুরোধ উপরোধ চলে, শেষে হাল ছেড়ে দিয়ে উনি এবার সেভেন সিস্টার নিয়ে বসেন। সেভেন সিস্টারে যে আপনাদের সৈন্য সমাবেশ ঘটছে আপনারা কি করতে চাইছেন? তখন বাণিজ্য সচিব বলছেন, আপনি আমার এখতিয়ারের বাইরে গিয়ে আপনি যে প্রশ্নটা করেছেন সেটা সঠিক লোককে সঠিক প্রশ্ন করেননি। এ ব্যাপারে যা কথা বলার আমাদের ডিজিএমও বলবেন, এ ব্যাপারে আমি কিছু বলতে পারবো না। এই ডিপার্টমেন্টটা আমার ডিপার্টমেন্টই নয়, আর আপনারও এই ডিপার্টমেন্টটা নয়। ফলে আপনার যদি কিছু বক্তব্য থাকে আপনি বাণিজ্য সংক্রান্ত বক্তব্য বলতে পারেন, আর যদি এই সমস্ত সৈন্য সমাবেশ হ্যান ত্যান এই সমস্ত নিয়ে কথা বলতে চান ডিফেন্স দিয়ে, তাহলে আমাদের ডিজিএমওর সঙ্গে আপনাদের ডিজিএমও যে আছে তাকে কথা বলতে বলবেন। এর মধ্যে আমার কোনো ভূমিকা নেই। এই সমস্ত হওয়ার পর তারপরে তো কথাবার্তা তো বন্ধ হয়ে গেছে। এখন সেটা কিন্তু বাংলাদেশের কাগজ কিন্তু বা সবাই কিন্তু লুকিয়ে গিয়েছে। যেটা বেরিয়েছে সেটা সম্পূর্ণ চেপে চুপে রাখা একটা রিপোর্ট বেরিয়েছে। সেভেন সিস্টার্স নিয়ে হম্বিতম্বি সার ব্যবসা বন্ধ করতেই পথে এলো বাংলাদেশ। তো ওই বৈঠকের পর লেখা হচ্ছে, ভারতের বাণিজ্য মন্ত্রক স্পষ্ট জানিয়ে দিয়েছে এখন থেকে বাংলাদেশি রেডিমেড পোশাক, ফল, কার্বনেটেড পানীয় প্রোডাক্ট, তুলা, সুতো, প্লাস্টিক সামগ্রী এবং কাঠের আসবাবপত্র আর দেশের উত্তর পূর্বাঞ্চলে কোনো স্থলবন্দর দিয়ে ঢুকতে পারবে না। সূত্রের খবর, এই নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে আসাম, ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম এবং পশ্চিমবঙ্গের চ্যাংড়াবাধা ও ফুলবাড়ি সীমান্তে। তবে হ্যাঁ, ব্যতিক্রম রয়েছে কিছু কিছু ক্ষেত্রে। মাছ, এলপিজি, ভোজ্য তেল, চুনাপাথর ইত্যাদি পণ্য এখনো পর্যন্ত স্থলপথে আমদানি করতে পারবে পদ্মাপাড়ের দেশ। এখনো পর্যন্ত যে কোনো দিন এটাও বন্ধ হতে পারে। সাম্প্রতিক গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়েটিভের এক তথ্য অনুযায়ী পণ্যগুলি দ্বারা ভারতের বাজারে প্রায় বছরে 6,500 কোটি টাকার বেশি আর্থিক লেনদেন করত বাংলাদেশ। আর এই এক সিদ্ধান্তের জেরেই মুখ থুবড়ে পড়েছে বাংলাদেশের ব্যবসা। এমনকি বাংলাদেশ থেকেও ভারতের রপ্তানির পরিমাণ উল্লেখযোগ্য হারেও কমবে বলে বলার অপেক্ষা রাখে না। এহেন পরিস্থিতিতে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন জানিয়েছেন, ভারত সরকার এই বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি, তবে যদি কোনো রকম সমস্যা থাকে আমরা ভারতের সঙ্গে আলোচনা করে সমস্যার সমাধান খুঁজে নেব। আলোচনা তো করেছেন ভাই, আলোচনার সারবস্তু কি বেরিয়েছে? আলোচনার সারবস্তু এটাই বেরিয়েছে যে আপনাদের কোন রকম এন্ট্রি এখানে আর দেওয়া হবে না। এখনো তো বাকি আছে, তিস্তার জল প্রবাহ বাকি আছে, ব্রহ্মপুত্র বাকি আছে, আর বাকি যেগুলো পণ্যগুলো যাতায়াতের ব্যবস্থা যেগুলো করা আছে সেগুলোও বাকি আছে। ধীরে ধীরে দেখুন কত কিছু বন্ধ হয়। এরপর আকাশপথ আছে, অনেক বাকি আছে। শেষ
না দেখলেই হিক্কা তুলছেন। এদিকে আরাকান করিডোর নিয়ে আপনাদের তো খুব মাথা ব্যথা মোহাম্মদ ইউনূসের। তিনি তো একদম মানে আমেরিকান ডিপ স্টেটের এজেন্ট, তিনি তো করবেনই। এদিকে আরাকান করিডোরে ওখানে সমস্ত কাজকর্ম করতে আমেরিকান সৈন্য এসে নেমে গেছে। এবার আমেরিকান সৈন্য যখন নেমে গেছে তখন একটু চুল খাড়া হয়েছে ভারতবর্ষ, চীন এবং রাশিয়া তিনজনেরই একটু চুল খাড়া হয়েছে। কারণ এখানে এই আমেরিকান সৈন্য কোন রকম বেস গড়বে সেটা এই তিন দেশ কোনোভাবেই মেনে নেবে না। আমাদের তিন দেশের মধ্যে অনেক বন্ধুত্ব থাকতে পারে, গন্ডগোল থাকতে পারে, কিন্তু যখনই একটা তৃতীয় চতুর্থ একটা দেশ এসে এখানে মধ্যিখানে নাক গলিয়ে আমাদের এই তিনজনের ব্যাপারে যদি ছুরি চালায় এবং নজরদারি চালায়, সেটা কি এই তিনটে দেশ মেনে নেবে? স্বভাবতই মেনে নেবে না। ফলে এইটা নিয়ে এখন বিরাট প্ল্যানিং চলছে। আমি যেটা গতকালকে আপনাদেরকে বলেছিলাম যে আমাদের এনএসএ ডক্টর অজিত ডোভাল দুটি দেশ সফরে গেছে, এবং আপনারা যখন বুদ্ধিমান দর্শক আমার যথেষ্ট বুদ্ধি ধরেন, আপনারা বুঝে নিন তিনি কোন কোন দেশে যেতে পারেন এবং কি কি করতে পারেন। তিনি সরাসরি প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেন, যে দেশে যান সে দেশের প্রেসিডেন্টের সঙ্গে তিনি মুখোমুখি কথা বলেন। এটা একমাত্র আমাদের যে এনএসএ তার পক্ষেই এটা সম্ভব, আর ভারতবর্ষ বলেই সেটাকে সম্ভব করতে পেরেছে। ভারতবর্ষ এত একটা শক্তিশালী দেশ। এখন এই আরাকান আর্মি নিয়ে যে সমস্ত চলছে, ভারত চুপচাপ দেখছে, চুপচাপ দেখে যাচ্ছে। এদিকে মারাত্মক অ্যাক্টিভ বাংলাদেশে। এই দেখবেন এই যে খাদ্য পণ্য যখন বন্ধ হয়ে যাবে তখন মানুষ এত খেপে যাবে, খেপে গিয়ে রাস্তায় নেবে ওই সাদা চামড়ার সৈনিকদের প্রথম পিটতে লাগবে। আপনারা দেখে নেবেন, মিলিয়ে নেবেন আমার কথা, একবারে অক্ষরে অক্ষরে মিলিয়ে নেবেন যে এই সাদা চামড়ার সৈনিকদের কি অবস্থা হবে। আর আমেরিকার কোনো উপায় নেই, 7 সমুদ্র 13 নদীর পেরিয়ে এসে এখানে এয়ারবেস করবে, যা যে তিনটে রাষ্ট্র আছে সেই তিনটে রাষ্ট্রকে মানে বিগড়ে দিয়ে নেড়ে পাট পাট করে দেবে। এখন এই তিনটে রাষ্ট্র যদি এক হয়ে যদি এর বিরুদ্ধে রুখে দাঁড়ায়, তাহলে এই আমেরিকান সৈন্যরা কিন্তু পাততাড়ি গুটিয়ে ওই খ্রিস্টান স্টেটের স্বপ্ন বুকের মধ্যে ভরে নিয়ে তাদেরকে ফিরে যেতে হবে, এছাড়া দ্বিতীয় কোনো উপায় নেই। আজকে একটা বৈঠকের কথা ছিল আপনাদের ওয়াকারুজ্জামানের, সেই বৈঠক তো হয়নি, কিন্তু ভারতের পক্ষ থেকে একটা বার্তা দেওয়া হয়েছে ওয়াকারুজ্জামানকে। সেইটা আমি সন্ধ্যেবেলার ভিডিওতে বলবো কি বার্তা দেওয়া হয়েছে এবং তার ফলে কি কি হতে পারে বাংলাদেশে, সেই বার্তার ফলাফল কি হতে পারে বাংলাদেশে, সেই ব্যাপারেও আমি বলবো। আর ডক্টর ইউনূস, মোহাম্মদ ইউনূস, তার কি পরিণাম হতে পারে, মানে কি তার বিরুদ্ধে কাজকর্ম চলছে, তাকে কোন জায়গায় পড়তে হতে পারে, সে ব্যাপারেও একটা আমি আন্দাজ আপনাদের দেব। দয়া করে সন্ধ্যের ভিডিওটা আপনারা অবশ্যই দেখবেন। আজ এই ভিডিও আর লম্বা করব না, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।